পন্ডিচেরি, যার বর্তমান নাম পুডুচেরি, এটি হলো ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের একটি শহর। 1954 সাল পর্যন্ত এই শহরটি ফরাসি উপনিবেশ ছিল। এটি তামিলনাড়ু রাজ্যের কিন্তু অন্যতম জনবহুল শহর আমরা বলতে পারি। শহরটি ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এবং এর সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষা অধিকাংশই তামিলনাড়ু সংস্কৃতির সঙ্গে সংমিশ্রিত। কিন্তু এখানে আমরা এখনও পর্যন্ত যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফরাসিদের আদলে তৈরি সেই তখনকার মতো কলোনি, যেটা প্রচুর মানুষকে এই পন্ডিচেরি আসতে অনুপ্রাণিত করে। আমাদেরও চেন্নাই ভ্রমণের তৃতীয় দিনে গন্তব্য ছিল পন্ডিচেরি। নমস্কার সকলকে। আজকে চেন্নাই ট্যুরের আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল এখন বাজে 8:15 আর আমরা বেরিয়ে পড়েছি পন্ডিচেরির উদ্দেশ্যে। এখান থেকে পন্ডিচেরি যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা, অনেকটাই রাস্তা। তো যাওয়ার পথে যদি কিছু পরে অবশ্যই আপনাদের দেখাবো। আর মেন আকর্ষণ তো আজকের পন্ডিচেরি থাকছে, ওখানকার অরোভিল আশ্রম, অরোভিল মাতৃমন্দির সবই থাকবে। তো আপনারা থাকুন আমাদের সাথে, দেখা হচ্ছে পন্ডিচেরিতে গিয়ে। সকালবেলায় স্নান টান সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম পন্ডিচেরির উদ্দেশ্যে। ব্রেকফাস্ট আমরা করিনি। ব্রেকফাস্ট আমরা পথেই গীতম ভেজ বলে একটি রেস্টুরেন্টে আমরা করেছিলাম, যেটি আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আজকে আমরা এখানে কোথায় এসেছি? পন্ডিচেরি যাওয়ার পথে আমাদের এই গীতম ভেজ বলে রেস্টুরেন্টে করেছে। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে নিই, তারপর আরও 120 কিলোমিটার মতো রাস্তা এখনো বাকি আছে চেন্নাই যেতে, পন্ডিচেরি যেতে। তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার যাবো। সারা চেন্নাই জুড়ে এই গীতম ভেজের অনেক আউটলেট আপনারা পাবেন এবং সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট এটি। আমরা এখানে অর্ডার করেছিলাম যে সাউথ ইন্ডিয়ান মিনি থালি, আর তার সাথে একটা বাটার ধোসা। এই সাউথ ইন্ডিয়ান মিনি থালি যেটা, এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত কিছু ডিশ রয়েছে, এটা দারুণ ছিল। আপনারা যদি চেন্নাই আসেন এই গীতম ভেজ থেকে এই সাউথ ইন্ডিয়ান মিনি থালিটা অবশ্যই ট্রাই করবেন। প্রচুর রকম, প্রত্যেকটা ডিশে আলাদা করে দাম আমার সত্যি এখন মনে নেই, কিন্তু প্রত্যেকটা ডিশই খুব ভালো ছিল। সুইটস, কিছু কিছু বিভারেজ আপনারা এখানে পাবেন। যদি যাত্রাপথে ওয়াশরুম ইউজ করতে চান তাহলে ওয়াশরুমও এখানে আপনি পাবেন। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট, পার্সেল করে নিতে পারেন। আমরা এখান থেকে খেয়ে মোটামুটি বেরিয়ে পড়েছিলাম পন্ডিচেরির উদ্দেশ্যে। আমাদের এখানকার যদি আপনি রেটিং বলেন তাহলে এই খাবারের আউটলেটের রেটিং 10-এর মধ্যে 9। চেন্নাই থেকে পন্ডিচেরি পুরোটাই ন্যাশনাল হাইওয়ে, কিন্তু এর মধ্যে কিছুটা রয়েছে যেগুলো ডাবল লেন আর কিছুটা রয়েছে যেগুলো সিঙ্গেল লেন। বাট প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম, রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু একটা কথা যেটা আপনাদের জানিয়ে রাখা দরকার, আমাদের ড্রাইভার যিনি ছিলেন উনিই বললেন যে সন্ধেবেলায় এই রুটে গাড়ি চালানো একটু ডিফিকাল্ট হয়, সময় একটু বেশি লাগে। তার কারণ হাইওয়ে হওয়া সত্ত্বেও এখানে গাড়ি কিন্তু খুব র্যাশ ড্রাইভিং এনারা করে থাকেন। তাই সন্ধেবেলা যখন আপনারা ফিরবেন পন্ডিচেরি থেকে তখন কিন্তু একটু বেশি টাইম লাগবে, এটা আপনি ধরে নিয়েই যাবেন। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর, গাড়িতে যেতে যেতে আপনারা সেটাকে উপভোগ করতে পারেন। যদি বাসে করে যান তাহলে সময় অনেক বেশি লাগবে, ট্রেনে করে গেলে সেক্ষেত্রেও সময় লেগে যায় প্রায় 5 থেকে 5.5 ঘন্টা বা তারও বেশি। ট্রেন সপ্তাহে পন্ডিচেরি যাওয়ার জন্য সপ্তাহে ট্রেন একদিনই রয়েছে, আর ওখান থেকে আসার জন্য একদিনই আপনারা পাবেন, মঙ্গলবার, আর ওখান থেকে আসে সেই ট্রেনটি বুধবার। আপনি যদি গাড়ি বুক করেন তাহলে বিভিন্ন রকমের রেট আছে, যেটা অফিসিয়াল টাইমে রেটের হেরফের তো হয়ই। অফিসিয়াল টাইম বলতে আমি বলতে চাইছি যে সময়টা ভ্যাকেশনের টাইম, তো ওরা এটাকে অফিসিয়াল টাইম বলে। তো ভ্যাকেশনের টাইমে রেট আপনি ভালোই হাই পাবেন, কিন্তু যখন ভ্যাকেশন নয় যে সময়টা, সেই সময়টা কিন্তু আপনি রেট বেশ কম থাকে।
দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম পন্ডিচেরি। পন্ডিচেরিতে প্রথমেই আমরা গিয়েছিলাম পন্ডিচেরি ঋষি অরবিন্দর আশ্রমে। এই যে আপনারা যেখানে দেখছেন, এর বেশ কিছুটা আগে আপনাকে গাড়ি থেকে নামিয়ে দেবে, দিয়ে গাড়ি পার্কিংয়ে চলে যাবে। আমাদের যেমন বলেছিল, আপনারা এখানটা ভালো করে ঘুরে আমাকে ফোন করবেন, যে ড্রাইভার ছিলেন তো তিনি আমরা যেখানে থাকবো সেখানে পৌঁছে যাবেন। ঠিক সেরকমই হয়েছিল, তো আপনারাও সেরকমই করবেন, ভালো লাগবে। ঋষি অরবিন্দর আশ্রমে মোবাইল ফোন অ্যালাউড নয়, কোনো ইলেকট্রনিক গ্যাজেটস ভেতরে আপনি নিয়ে প্রবেশ করতে পারবেন না। ভেতরে নিয়ে প্রবেশ করতে পারবেন, কিন্তু আপনাকে সুইচ অফ করতে হবে, এবং যখন ঢুকবেন তখন আপনাদের দেখিয়ে দিতে হবে ওখানকার যে অথরিটি, যে আপনি ফোনটা সত্যিই সুইচ অফ করেছেন কিনা। ভেতরে ঋষি অরবিন্দর সমাধি রয়েছে, ভেতরে পরিবেশ অত্যন্ত স্নিগ্ধ এবং শান্ত। আপনি বসেন, আপনার মন প্রাণ সত্যিই ঠান্ডা হয়ে যাবে। আর ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটি লাইব্রেরিও রয়েছে, আপনি চাইলে সেখান থেকে অনেক বই কিনতে পারেন। আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু জিনিস ছোটোখাটো রয়েছে, সেগুলো আপনি কিনতে পারবেন। সবটাই কিন্তু ঋষি অরবিন্দর সাথে রিলেটেড। পন্ডিচেরি সম্পর্কিত কিছু কথা ভাবলাম আপনাদের একটু জানিয়ে দিই। ডাচ, পর্তুগিজ, ব্রিটিশ বা ফরাসি ব্যবসায়ীরা যখন আমাদের দেশে আসেন, তারপর থেকেই কিন্তু পন্ডিচেরির ইতিহাস লেখা শুরু হয় বা লিপিবদ্ধ হয়। এর কাছাকাছি একটি জায়গা রয়েছে আরিকামেডু বা আরিয়ান কুপ্পাম, ভিলিয়ানুর বলে কিছু জায়গা রয়েছে, যেগুলো বহু বছর ধরে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপনিবেশ ছিল। কিন্তু পরে পন্ডিচেরি কিন্তু এদের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। পডুক্কি বা পডুকা, যেটা বর্তমানে একটি রোমান বা এটাকে মার্কেট প্লেস বলা হয়ে থাকে, এই পডুকা, যেটা কিন্তু খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে রোমান বাণিজ্যের একটি গন্তব্য ছিল। সম্ভবত এই পডুকা, যেটাই বর্তমানে আরিকামেডু, যেটা এই পন্ডিচেরি থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে, 4th শতাব্দীর কথা যদি আমরা বলি, তাহলে এটি কিন্তু কাঞ্চিপুরমের পল্লব রাজ্যের অংশ ছিল। থাঞ্জাভুরের চোলরা এটিকে 10ম থেকে 13শ শতাব্দী পর্যন্ত ধরে রেখেছিল, যতক্ষণ না 13শ শতাব্দীতে পাণ্ড্য রাজারা এখানে নিজেদের ক্ষমতা প্রতিস্থাপন করে। বিজয়নগর সাম্রাজ্য খুব গুরুত্বপূর্ণ, যেটা 1400 শতাব্দীতে ভারতের প্রায় সমস্ত দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ নিজেদের করে, এবং বিজাপুরের সুলতান কর্তৃক একে দখল করে 1638 সাল পর্যন্ত তার নিজেদের নিয়ন্ত্রণ চালায়। 1674 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি পন্ডিচেরিতে একটি বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন, এবং এই ফাঁড়িটি শেষ পর্যন্ত ভারতের প্রধান ফরাসি বসতি হিসাবে পরিণত হয়। ফরাসি গভর্নর ছিলেন ফ্রাঙ্কোয়া। তিনি মার্টিন শহর এবং এর বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছিলেন এখানে, এবং একই সাথে ডাচ এবং ইংরেজদের তীব্র বিরোধিতার সম্মুখীনও হয়েছেন তিনি। মোটামুটি আমরা আশ্রমের চারপাশটা ঘুরে নিয়ে তারপর আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে। তো এখানে সাউথ ইন্ডিয়ান লাঞ্চই আপনারা পাবেন, বাঙালি রেস্টুরেন্ট আমি আশেপাশে কোথাও সেইভাবে দেখিনি। তো আমরা এই সাউথ ইন্ডিয়ান একটি রেস্টুরেন্ট আশ্রমের একদম কাছে, তো সেখানে আমরা লাঞ্চ করেছিলাম দুপুরে। ভেজ রাইস, একটু এক্সপেন্সিভ আমার মনে হয়েছে। যে খাবারটি আপনারা দেখছেন সবটা নিয়ে পড়েছিল 150 টাকা। লাঞ্চ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পন্ডিচেরি আশ্রম থেকে 7 থেকে 8 কিলোমিটারের মধ্যে থাকা অরোভিল, এই অরোভিলের উদ্দেশ্যে। আচ্ছা, এই অরোভিল কি না? অরোভিল অ্যাকচুয়ালি ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, আপনারা তো জানেনই। চেন্নাই থেকে 150 কিলোমিটার, আর পন্ডিচেরি থেকে মোটামুটি 7-8 কিলোমিটারের মধ্যে। ফরাসি ভাষায় অরোরা এই শব্দের অর্থ হচ্ছে প্রভাত বা ভোর, আর ভাইল বা ভিল শব্দের অর্থ হচ্ছে নগরী। তাই অরোভিল শব্দের অর্থ কিন্তু ভোরের শহর। আবার অন্য মতে অনেকে বলেন যে অরোভিল শব্দটি এসেছে ভারতবর্ষের বিশিষ্ট দার্শনিক এবং আধ্যাত্মিক গুরু শ্রী অরবিন্দের নাম থেকে। শ্রীমা অর্থাৎ মীরা আলফাসা তার গুরু স্বপ্নকে সার্থক রূপ দিতে 1968 সালের 28শে ফেব্রুয়ারি এই জায়গাটি পত্তন করেন। এটাকে উনি বলেছিলেন এটা একটা আলাদা নগর, আলাদা শহর। এই নগরটির স্থপতি ছিলেন রজার অ্যাঙ্গার নামে একজন ব্রিটিশ আর্কিটেক্ট। 1926 সালের 24শে নভেম্বর পন্ডিচেরির কাছাকাছি প্রতিষ্ঠিত হয় শ্রী অরবিন্দ আশ্রম। এই আশ্রম প্রতিষ্ঠার 1 মাসের মধ্যেই আশ্রমের যাবতীয় ভার গিয়ে পৌঁছয় মীরা আলফাসা তথা শ্রী মায়ের হাতে। তিনি পরবর্তীকালে 1968 সালে গিয়ে এই নগরী পত্তন করেন। তার কিছু বছর পর ইউনেস্কোর সহায়তায়
শ্রী অরবিন্দ সোসাইটি শ্রী মা মীরা আলফাসা অরোভিল শহরটিকে প্রতিষ্ঠা করে এই জায়গাটি একটা আলাদা শহর হিসাবে গড়ে তুলতে সমর্থ হন। তো এখানে এলে আপনাকে গাড়ি নিয়ে কিন্তু আপনি ভেতরে ঢুকতে পারবেন না, গাড়ি আপনাকে বাইরে পার্ক করতে হবে, বা ভেতরে পার্কিংয়ের জায়গা রয়েছে, সেখানে পার্কিং ফিস দিয়ে আপনাকে গাড়ি পার্ক করতে হবে। পার্কিং ফিস 100 টাকা। আপনারা অরোভিল হেঁটে যেতে পারেন, বা এদের ফ্রি বাস সার্ভিস আছে, সেটাতেও যেতে পারেন। আমরা যাওয়ার সময় হেঁটে গিয়েছিলাম, আসার সময় ফ্রি বাস সার্ভিসে করে এসেছিলাম। হেঁটে গেলে অরোভিল বা যেটা মেন মাতৃ মন্দির যেটা দেখার, যেটা আমরা একটু পর দেখবো, সেই মেন মাতৃ মন্দিরের ডিস্টেন্স বেশ খানিকটা, হেঁটে গেলে প্রায় 3 কিলোমিটার মতো। কিন্তু আমরা যাওয়ার সময় হেঁটে গেছিলাম আশেপাশে চারপাশের পরিবেশটা দেখতে দেখতে। ভেতরে কমিউনিটি সেন্টার রয়েছে, রেস্ট রুম রয়েছে, অনেক কিছু রয়েছে বিশ্রাম নেওয়ার জন্য। আর আসার সময় ফ্রি বাস সার্ভিস এসেছিলাম, সেই ফ্রি বাস সার্ভিসটা কীভাবে অ্যাভেল করতে হয় সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। একটি জায়গা আছে, সেখানেতে আপনি গেলেই দেখতে পারবেন, ওখানে লেখা আছে ফ্রি বাস সার্ভিস বলে। প্রত্যেক 10 মিনিট ছাড়া ছাড়া একটি বাস আছে, সেখানে 30 থেকে 35 জন লোককে নিয়ে ওরা যায়, আবার 30 থেকে 35 জন লোককে নিয়ে ওরা আসে। এইভাবে যাওয়ার এবং আসার দুটো ক্ষেত্রে আপনারা ফ্রি বাস সার্ভিস পাবেন। বয়স্ক মানুষ, বাচ্চা থাকলে আপনারা একটা পিঠ বা দুটো পিঠ দুটোই আপনারা কিন্তু ফ্রি বাস সার্ভিসে অ্যাভেল করতে পারেন। এই হেঁটে আমরা এই একটা জায়গাতে এসেছিলাম, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখছেন, সেটা একটা কমিউনিটি সেন্টার আছে, এবং এই জায়গাটির পাশ দিয়েই কিন্তু মাতৃ মন্দির যাওয়ার রাস্তাটি পড়ে। অত্যন্ত সুন্দর জায়গা। আপনার ভেতরে যদি বসেন বা ভেতরে রেস্ট নিয়ে বেশ খানিকক্ষণ সময় ব্যয় করতে করতে যদি আপনারা যান, তাহলে কিন্তু আরও ভালোভাবে জায়গাটিকে উপভোগ করতে পারবেন বলে আমার মনে হয়। আমরা সারা দিনের পর অরোভিলে এসেছিলাম, তো সেই জন্য আমরা খুব বেশি সময় এখানে ব্যয় করতে পারিনি। মোটামুটি 1-1.5 ঘন্টা আমাদের সময় লেগেছিল পুরো জায়গাটা ভালোভাবে দেখতে। বিভিন্ন জায়গায় তীর চিহ্ন দিয়ে লেখা আছে যে কোথায় দিয়ে কিভাবে আপনারা মাতৃ মন্দিরের উদ্দেশ্যে যাবেন। আচ্ছা, মাতৃ মন্দিরে যাওয়ার আগে ওই কমিউনিটি সেন্টারের ওই চারপাশে ওখান থেকে আপনার একটা ফ্রি পাস কালেক্ট করতে হবে। তো ফ্রি পাস কালেক্ট করে নিয়ে আপনারা মাতৃ মন্দিরের উদ্দেশ্যে ওই তীর চিহ্ন দেখে দেখে এগিয়ে যাবেন, তো ঠিক জায়গায় আপনারা পৌঁছে যাবেন। তা আসুক না, কি আছে। যে কথাটা এখানে সর্বস্ব সব জায়গাতে বলা আছে, সেটিকে সহজ ভাষায় বললে এরকম দাঁড়ায় যে এই অরোভিল জায়গাটি কিন্তু বিশেষভাবে কারোর একার নয়। এটি তৈরি করা হয়েছে যেন সমগ্র মানব জাতির উদ্দেশ্যে। কিন্তু কেউ অরোভিলের বাসিন্দা হতে চাইলে তাকে অবশ্যই একটি ডিভাইন চেতনাবোধ বা একটা স্বর্গীয় চেতনাবোধের স্বেচ্ছাসেবক তাকে হতে হবে। অরোভিল অফুরন্ত শিক্ষা, অবিরাম প্রগতি, শাশ্বত তারুণ্যের জন্য একটা নির্দিষ্ট স্থান। অরোভিল অতীত এবং ভবিষ্যতের মাঝে যেন একটা সেতু হতে চায়, যে নিজের সমস্ত কিছু ত্যাগ করে এই আধ্যাত্মিক জগতের মধ্যে প্রবেশ করতে চাইবে, সে কিন্তু এখানে এসে অংশগ্রহণ করতে পারে। এখানে একটি মেডিটেশন ক্যাম্প প্রত্যেক দিন হয়, সকাল 8:30টায় থেকে শুরু হয়। সেটা যদি আপনারা অ্যাভেল করতে চান, আগে থেকে অরোভিলের সাইটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং সকাল 8:30টার মধ্যে এখানে চলে আসতে হবে। সেটার জন্য আপনাদের আগে এই পন্ডিচেরি এই অরোভিল আশ্রমের কাছে এসে থাকতে হবে। থাকার জন্য আশেপাশে অনেক হোটেলস রয়েছে, আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি ওই মেডিটেশন ক্যাম্পটা অ্যাটেন্ড করতে চান, যেটা বলছিলাম যে প্রকৃত মানব ঐক্যের যদি মূর্তি আমরা দেখতে পাই, তার প্রতিরূপ এই পার্থিব এবং আত্মিক গবেষণার একটি স্থান হচ্ছে এই অরোভিল। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে মানব একতার প্রতীক হিসেবে সংগৃহীত এই একটা মানে গোল্ডেন কালারের আমরা একটা টেম্পল দেখতে পাই, যেটা কিভাবে তৈরি না, এটি একটি মহাবিশ্বের প্রতীক হিসাবে 1400টি সোনার প্রলেপ রয়েছে এর চারপাশে। বড় বড় চাকতি দিয়ে একটি স্বর্ণ গোলক তৈরি করা হয়েছে। শহরের কেন্দ্র প্রায় বলতে গেলে এই যে অরোভিল শহরটা, এটাকে আমরা টাউন হিসাবে ক্যালকুলেট যদি করি, এবং টাউন হিসাবেই এখানে ধরা হয়। তো এই শহরের একদম কেন্দ্রে, সেন্টার অফ দ্য টাউনে রয়েছে এই মাতৃমন্দির। এটা একটা উপাসনা গৃহ
বলা যেতে পারে। এই মাতৃমন্দিরের চারপাশে পুরো অঞ্চলটি শান্তির অঞ্চল হিসেবে প্রতিস্থাপন করা যেতে পারে, শান্তির অঞ্চল বলা যায়। মাতৃমন্দিরের অভ্যন্তরে যেটা শুনেছি বা যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে দেখলাম, তো সেটা হচ্ছে না, এর ভেতরে একটা র্যাম্প জাতীয় রয়েছে, সেখানেতে সাদা মার্বেলের কক্ষের ভেতর দিয়ে যাওয়া যায় এবং সেখানে একটা উপাসনার মাধ্যমে নিজের চেতনার সন্ধান বা চেতনার সমৃদ্ধি ঘটানো সম্ভব। আচ্ছা, এটা পুরোটাই সোলার পাওয়ার, নিপুণভাবে পরিচর্যার মাধ্যমে চারপাশে সজ্জিত একটা উদ্যান রয়েছে। সূর্যাস্তের পরে সৌর বিদ্যুতের সাহায্যে এর ভেতরে যা কিছু হয়, আলোক হয়, এখানে কোনো রকম কারেন্টের কোনো ইলেকট্রিসিটির আদার্স কোনো উপলব্ধি নেই। প্রচণ্ড মনোমুগ্ধকর জায়গা এবং নগর পরিকল্পনা অনুযায়ী এটি শহরের বাইরের দিকে আছে এবং প্রশস্ত এলাকা জুড়ে সবুজ গাছপালা পরিবেষ্টিত গ্রিন বেল্ট বলা যেতে পারে। মধ্যবর্তী মোটামুটি 4টি অঞ্চলে আবাসিক অঞ্চল রয়েছে, শিল্প অঞ্চল রয়েছে, সাংস্কৃতিক অঞ্চল রয়েছে এবং আন্তর্জাতিক অঞ্চল। এই 4টি ভাগে এই অরোভিল টাউনটা বিভক্ত। এই জায়গাটাতে আপনার ফ্রি বাস সার্ভিস পাবেন। আমরা আসার সময় যেটাই অ্যাভেল করেছিলাম। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি মাতৃমন্দিরের সামনে। এই যে দূরে যে গোলাকার গোল্ডেন কালারের যে বলটি দেখতে পাচ্ছেন, এটি গোল্ডেন কালার শুধু নয়, এটা পুরোটাই সোনার প্রলেপের দিয়ে তৈরি। প্রত্যেকটা এই গোলকটা পুরোটাই সোনার গোল্ডেন। বললাম না যে 1400খানা সোনার প্রলেপ দেওয়া রয়েছে বড় বড় চাকতির আকারে। তো এইটা হচ্ছে। ফিরতে ফিরতে আমাদের হয়ে গিয়েছিল সন্ধ্যা। পন্ডিচেরি থেকে 30-40 কিলোমিটার আগে চেন্নাইয়ের দিকে আসতে এই লেকটি পড়ে, অসাধারণ লেক। আমরা কিছুটা সন্ধ্যের 4-5টা সন্ধ্যের পরিবেশটা উপভোগ করে আমরা ফিরে এসেছিলাম চেন্নাইয়ের উদ্দেশ্যে। তো এখানেই আমাদের ব্লগ শেষ করছি। ভালো থাকবেন।